আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেননা এই ক্লাসটির মধ্যে আমরা শেখাব জার্নাল বা জাবেদা এর ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি রিলেটেড সকল জাবেদাগুলো খুব সহজে আমরা শিখব। এই জাবেদাগুলো শিখে আজকের ক্লাসের পর তোমরা যে কোনো বইয়ের বা ক্লাসের বা পরীক্ষার বা টিউটোরিয়াল পরীক্ষার যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবে। আমি নিশ্চয়তা দিয়ে বলছি, আজকের ক্লাসের পর তোমরা 100% নিশ্চয়তা নিতে পারো যে আমরা ক্যাপিটাল সংক্রান্ত সকল জাবেদাগুলো ইনশাল্লাহ নিজ নিজ জ্ঞানের পরিধি ভিত্তিতে সমাধান করতে পারবো। সুপ্রিয় বিবিএস এবং বিবিএ এর ছাত্রছাত্রীবৃন্দ, স্বপন্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা বেসিক অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড চ্যাপ্টার থেকে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স এর জার্নাল থেকে, অর্থাৎ ক্যাপিটাল রিলেটেড সকল জাবেদাগুলো মাত্র 2টি সহজ কৌশলে আমি তোমাদেরকে শেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের আমাদের ধারাবাহিক ক্লাসের পঞ্চম ক্লাস, অর্থাৎ ক্লাস নং 5। আজকের ক্লাস নং 5-এর মধ্যে আমরা শিখব জেনারেল জার্নাল, অর্থাৎ ক্যাপিটাল রিলেটেড সকল জার্নাল। তার আগে আমাদেরকে জানতে হবে ক্যাপিটাল কি। আমাদেরকে জানতে হবে এই জন্য যে অ্যাকাউন্টিং জগতের ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে। এই ক্যাপিটাল যদি আমরা না জানি, তাহলে ক্যাপিটাল না জানলে আমরা সকল অ্যাকাউন্ট করতে গিয়ে বা সকল অ্যাকাউন্টিং জগতে অনেক কিছু থেকে বঞ্চিত হব। তাহলে আমাদেরকে বুঝতে হবে ক্যাপিটাল কি। সচরাচর আমি যদি কাউকে প্রশ্ন করি বা তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা অনেকেই বলো ক্যাপিটাল হচ্ছে একটা অ্যাসেট বা সম্পদ। আসলে ক্যাপিটালটা কি সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। মূলত ক্যাপিটালটা হচ্ছে একটা লাইবিলিটি। কীভাবে লাইবিলিটি? ক্যাপিটালটা কি সেটা আগে বুঝো। ক্যাপিটালটা হচ্ছে মানি ইনভেস্টেড ইনটু দ্য বিজনেস কল্ড ক্যাপিটাল, অর্থাৎ ব্যবসায় বিনিয়োগকৃত অর্থকে মূলধন বলে। তাহলে ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ কি আর কোথায় বিনিয়োগ করে, কে করে, সেটাকে আমরা একটু বুঝতে চেষ্টা করব। আমি তোমাকে বোঝার স্বার্থে সহজ টেকনিকের মাধ্যমে বলবো। তুমি যখন অঙ্ক করো, তুমি মনে করতে হবে তুমি হচ্ছে ওই ব্যবসায়ের একজন ম্যানেজার। যদি তুমি ম্যানেজার হিসাবে চিন্তা করো, তাহলে খুব সহজে তুমি সকল ট্রানজ্যাকশনগুলো সমাধান করতে পারবে। তাহলে এই যে মানি ইনভেস্ট করছে, এই ইনভেস্টটা কে করতেছে? এই মানিটা ইনভেস্ট করছে ব্যবসায়ের মালিক, প্রোপাইটর। ব্যবসায়ের মালিক যখন ব্যবসায় টাকা বিনিয়োগ করে আর ব্যবসা পরিচালনা করে তৃতীয় একটা পক্ষ, অর্থাৎ বেতন করা একজন ব্যক্তি, তিনি হচ্ছে ব্যবসায়ের ম্যানেজার। তো ধরে নাও তুমি ব্যবসায়ের ম্যানেজার। এখন মালিক যদি তোমাকে বলা হয় যে ম্যানেজার সাহেব, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম ব্যবসা করার জন্য। এখন তুমি অবশ্য যেহেতু ম্যানেজারের দায়িত্বে আছো, তুমি সেই টাকাটা গ্রহণ করতে হবে, ব্যবসা করতে হবে, বিনিয়োগ করতে হবে। তো যখন তুমি মালিকের পক্ষ থেকে 1 লক্ষ টাকা নিয়েছ, এই 1 লক্ষ টাকা মাসের শেষ বা বছরের শেষ ওই মালিককে হিসাবটা দিতে হবে নাকি হবে না? অবশ্যই দিতে হবে। যেহেতু দিতে হবে, সেহেতু সেটা হচ্ছে লাইবিলিটি। তাহলে এর মধ্যে আমরা একটু জেনে নিই লাইবিলিটি কাকে বলা হয়। লাইবিলিটি হচ্ছে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন যদি আমাদের ব্যবসায়ে কোনো টাকা বা টাকার সমতুল্য কোনো কিছু পেয়ে থাকে এবং তাকে অবশ্যই দিতে হবে, এই ধরনের শর্ত জড়িত থাকলে তাকে লাইবিলিটি বলা হয়। তাহলে ক্যাপিটাল লাইবিলিটি হবে না কেন? যেমন মালিক পক্ষ আমাকে ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকা দিয়েছে। এখন আমি এই 1 লক্ষ টাকা ব্যবসায় নগদ টাকা পেয়েছি, ঠিক, সেটা ব্যবসার জন্য নগদ টাকা, কিন্তু আমি এই টাকাটা মালিক পক্ষকে যে কোনো সময় আবার রিটার্ন করতে হবেই। যেহেতু রিটার্ন করতে হবে, সুতরাং সেহেতু সেটাকে লাইবিলিটি বলা হয়। তাহলে ক্যাপিটাল সবসময় লাইবিলিটি, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতেই হবে।
এখন আসি আমরা জার্নাল করতে হলে আমাদেরকে পূর্বের ন্যায় অবশ্যই ডেটর্স বা গ্রহীতা বা সুবিধা গ্রহণকারী জানতে হবে এবং ক্রেডিটর্স বা দাতা বা সুবিধা প্রদানকারী এই কথাটা আমরা জানি এবং অলরেডি আমরা জেনে আসছি। তাহলে এখানে সুবিধা গ্রহণকারীকে আর সুবিধা প্রদানকারীকে এই বিষয়টাকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। যেহেতু আমি ব্যবসা পরিচালনা করতেছি, আমি হচ্ছি ব্যবসায়ের ম্যানেজার, মালিক পক্ষ আমাকে টাকা দিয়েছে, তাহলে মালিক পক্ষ হচ্ছে দাতা, আমি হচ্ছি সুবিধা গ্রহণকারী অর্থাৎ ডেটর্স। যদি এই কথাটা আমরা বুঝতে পারি তাহলে এই ক্ষেত্রে আমাদের জার্নাল করার জন্য অর্থাৎ ক্যাপিটাল চেনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি আবারও বলছি, মালিক পক্ষ সাধারণত ব্যবসায় টাকা বিনিয়োগ করে, আর এই বিনিয়োজিত অর্থটা সাধারণত একজন ম্যানেজার মেনটেন করে। তাহলে যেহেতু ম্যানেজার মেনটেন করে, সেহেতু বছরের শেষে হোক বা এক মাস পরে হোক, যখনই হোক না কেন, এই ম্যানেজার অর্থাৎ এই ব্যবসা পরিচালনাকারী ব্যক্তি মালিককে উক্ত টাকা অবশ্যই রিটার্ন করতে হবে। এই রিটার্ন করতে হবে এমন শর্ত জড়িত আছে বলেই সেটাকে লাইবিলিটি বলা হয়। তাহলে এখানে ডেটর্স এবং ক্রেডিটর্স আমরা পেয়ে গেলাম। মালিক যদি আমাদের ব্যবসায় টাকা দেয়, আমরা গ্রহণ করি, তাহলে আমরা হচ্ছে সুবিধা গ্রহণকারী অর্থাৎ ডেটর্স। আর মালিক পক্ষ যেহেতু টাকা দিচ্ছে, মালিক পক্ষ হচ্ছে দাতা বা সুবিধা প্রদানকারী। এই কথাটা বুঝলে আশা করি ক্যাপিটাল নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আমরা ক্যাপিটাল যেহেতু জেনে গেলাম, ক্যাপিটাল সংক্রান্ত সকল জাবেদাগুলো জানতে হলে আমি একটু আগেই বলেছি যে অবশ্যই আমাদের মাত্র 2টি সহজ টপিকস জানতে হবে। তো সে 2টি টপিকস আমরা কিভাবে জানবো এবং কিভাবে বুঝবো? এই 2টি টপিক জানার জন্য আমাদেরকে কঠিন কিছুই করতে হবে না। আমাদেরকে বুঝতে হবে যে এখানে সুবিধা গ্রহণকারীকে, সুবিধা প্রদানকারীকে একটু আগে আমি বলেছিলাম। একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে তখন সাধারণত অনেক কিছু নিয়ে ব্যবসা শুরু করতে পারে। তো আমি ধরে নিচ্ছি কি নিয়ে সুবিধা ব্যবসা শুরু করতে পারে, যেমন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, ব্যাংক নিয়ে। আর যদি কোনো ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে অবশ্যই সেখানে লোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে গিয়ে আমরা ক্রেডিট কি হবে তার নিশ্চয়তা কমপ্লিটলি পেয়ে গেলাম। যদি ব্যবসা যেটা নিয়েই শুরু করুক না কেন, তাহলে সব সময় সে ঋণ ছাড়া যাহা নিয়ে শুরু করবে সবসময় ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ডেবিট কি হবে আমি বলছি। আর যদি কোনো ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সেখানে লোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এখন প্রশ্ন হচ্ছে ডেবিট কি হবে? যদি ক্যাশ টাকা নিয়ে শুরু করে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, যদি ব্যাংকে জমা নিয়ে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, যদি ফার্নিচার নিয়ে শুরু করে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে, বিল্ডিং নিয়ে শুরু করলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট হবে, ল্যান্ড নিয়ে শুরু করলে ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট হবে, কোনো পণ্য নিয়ে শুরু করলে পার্সেল অথবা স্টক নিয়ে ডেবিট হবে। এখন প্রশ্ন হলো কেন ডেবিট হবে সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। যেমন ফার্নিচার নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে আমি হচ্ছে ব্যবসায়ের একজন ম্যানেজার, ব্যবসা মেনটেনকারী। দিল কে? ক্যাপিটাল হিসাবে আমাকে মালিক দিল, তৃতীয় একজন পক্ষ আমাকে দিল। তাহলে আমার কাছে আসছে কি? ফার্নিচার আসছে, তাহলে ফার্নিচার হিসাবে ডেবিট, সুবিধা গ্রহণকারী ডেবিট, আমি সুবিধা গ্রহণ করেছি ফার্নিচার। আমরা যখন ব্যবসা করব তখন চিন্তা করতে হবে সবসময় যে আমি ম্যানেজার হয়ে ব্যবসা করতেছি। আমি যদি মালিক হয়ে ব্যবসা করি তাহলে কিন্তু কখনোই আমরা অঙ্ক মিলাতে পারবো না। তখন আমরা সবসময় ক্যাপিটালকে অ্যাসেট হিসাবে মনে করব। তাহলে মালিকে আমাকে বললো, ম্যানেজার সাহেব ফার্নিচার দিলাম 1 লক্ষ টাকা, আপনি ব্যবসা শুরু করেন। তখন আমি বলবো ফার্নিচার হিসাব ডেবিট, আমি ফার্নিচার গ্রহণ করেছি। কী বাবদ গ্রহণ করেছি? ক্যাপিটাল বাবদ গ্রহণ করেছি, ক্যাপিটাল হিসাব ক্রেডিট। এই প্রেক্ষিতে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। ক্যাশ ইনভেস্ট টাকা 20,000 ইন দ্য বিজনেস। নগদ বিনিয়োগ করা হয়েছে ব্যবসায়ে 20,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই যে নগদ টাকা বিনিয়োগ করছে, কে বিনিয়োগ করছে? ম্যানেজার করছে না মালিকে করছে? অবশ্যই মালিক পক্ষ করেছে। কাকে করেছে? ব্যবসাকে করেছে। ব্যবসা পরিচালনা করতেছে কে? ম্যানেজার। সুতরাং ম্যানেজার কি পেয়েছে? ম্যানেজার পেয়েছে ক্যাশ
সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু মূলধন বাবদ পেয়েছে, আমি আগেই বলেছিলাম যেটা নিয়ে শুরু করুক না কেন লোন ছাড়া ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। যেটা নিয়ে শুরু করুক না কেন, শুধু আমরা এই কথাটাকে একটু ঘুরিয়ে দিলেই হবে। ক্যাশের জায়গায় ফার্নিচার, বিল্ডিং যাহা লিখি তাহাই আমাদের ন্যারেশনটা হয়ে যাচ্ছে। আমি ন্যারেশন নিয়ে বেশি একটা সময় নষ্ট করব না। এখন আসি আমরা, যদি ওই বিজনেসটা কোনো লোন নিয়ে ব্যবসা শুরু করে, কী ধরনের লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারে? এখানে লোনের বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। যদি মালিক কোনো ব্যক্তি তার বন্ধু, মা, বাবা, আত্মীয় স্বজন থেকে পার্সোনাল কোনো লোন নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে সেটা মালিক কি করে টাকা আনলো সেটা আমাদের বিষয় নয়। আমাদের কাছে ক্যাশ টাকা দিয়েছে, আমরা মনে করবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এখন মালিক কোত্থেকে আনছে টাকা সেটা আমাদের বিষয় না। কিন্তু যদি ম্যানেজার ব্যবসার তৃতীয় কোনো পক্ষ থেকে লোন নিয়ে থাকে, তাহলে সেখানে লোন অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট করতে হবে। তাহলে আবারও বলছি, মালিক পক্ষ তার বন্ধুর নিকট থেকে 10,000 টাকা লোন নিয়ে ব্যবসায় মূলধন হিসাবে বিনিয়োগ করিল, তাহলে আমার কাছে কি আসছে? নগদ আসছে। আমি কিন্তু তার বন্ধুর লোনের ব্যাপারে জানি না, আমার কাছে আসছে নগদ টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর তখন আমি লিখব ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেহেতু মালিকের পক্ষ থেকে আসছে। কিন্তু যদি ব্যবসা তার ব্যবসায় প্রয়োজনে, ব্যবসা সমৃদ্ধির প্রয়োজনে, বড় করার প্রয়োজনে, আরও প্রফিটেবল করার জন্য যদি আমি ম্যানেজার হয়ে তৃতীয় কোনো পক্ষ থেকে লোন নিয়ে থাকে, তাহলে আমরা লিখব লোন নেওয়া মানে নগদ টাকা নেওয়া, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, লোন অ্যাকাউন্ট ক্রেডিট। যদি করিম থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, করিমস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে মালিক থেকে যদি নগদ টাকা আসে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর ব্যবসা ম্যানেজার বা ব্যবসার পক্ষ থেকে যদি কোনো লোন নেওয়া হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, লোন অ্যাকাউন্ট ক্রেডিট। যদি কোনো পক্ষ থেকে লোন নেওয়া হয়, ওই পক্ষের নামটা সবসময় ক্রেডিট হবে। এখন আসি আমরা এই সংক্রান্ত বেশ কিছু জার্নাল এবং সকল জার্নালগুলো আমরা সমাধান করব। আমি তোমাদেরকে নিশ্চয়তার সাথে আবারও বলছি, এই জার্নালগুলো যদি তুমি পারো, সাধারণত কমার্সের জগতে তোমাকে কোথাও আর ক্যাপিটাল রিলেটেড জার্নালের জন্য ঠেকতে হবে না। এবং সাধারণত বইয়ের মধ্যে একটা দুইটা জার্নাল করা আছে। আমি এখানে অনেকগুলো জার্নাল দিয়েছি, সকল জার্নালগুলো দিয়েছি যাতে করে তোমরা কোথাও ঠেকতে না হয়। তাহলে আমার সাথে আসো, তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি সকল প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারবো। যেমন নাম্বার 1, ইনভেস্ট ক্যাশ টাকা 60,000 ইন দ্য বিজনেস। আমাকে বুঝতে হবে ঘটনাটা কী ঘটেছে। নগদ বিনিয়োগ করেছে ব্যবসায় 60,000 টাকা। আচ্ছা, কে বিনিয়োগ করবে? অবশ্যই মালিক পক্ষ বিনিয়োগ করছে। তো আমার কাছে কি আসছে? নগদ টাকা আসছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এবং টাকা কত? 60,000, ডেবিট 60,000, ক্রেডিট 60,000। নাম্বার 2, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো আমার সাথে। প্রোপাইটর স্টার্টেড এ বিজনেস উইথ ব্যাংক ডিপোজিট টাকা 12,000। কি বলছে আশা করি বুঝছি আমরা। এখানে বলেই দিচ্ছে প্রোপাইটর মানে মালিক ব্যবসা শুরু করিয়াছে ব্যাংক ডিপোজিট নিয়ে। অর্থাৎ মালিক বলল যে ম্যানেজার সাহেব, আমার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, আপনি ওই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে দেন। তাহলে আমি এখানে কি পেয়েছি? টাকাটা কোথায় পেয়েছি? নগদ পেয়েছি নাকি ব্যাংকে পেয়েছি? ব্যাংকে আমার জমা আছে, ব্যাংক হিসাব ডেবিট। এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর ক্যাপিটাল মালিক পক্ষ দিয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা 12,000, ক্রেডিটও 12,000। নাম্বার 3, মিস্টার লিমন স্টার্টেড এ বিজনেস, ক্যাশ টাকা 20,000 অ্যান্ড ফার্নিচার ওয়ার্থ টাকা 5,000 অ্যাজ ক্যাপিটাল। এটাও আমরা আশা করি পারবো। তোমরা একটু বলো এখানে কে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? মিস্টার লিমন। মিস্টার লিমন ইজ এ প্রোপাইটর, আমাদের এই ব্যবসার মালিক। সে ব্যবসা শুরু করেছে, ক্যাশে আমাদেরকে দিয়েছে 20,000 অ্যান্ড ফার্নিচার দিয়েছে 5,000। কী বাবদ দিয়েছে? ক্যাপিটাল বাবদ দিয়েছে। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে এই যে এই ব্যক্তিটা হচ্ছে আমাদের ব্যবসার মালিক। তাহলে মালিক পক্ষ আমাদেরকে মূলধন বাবদ নগদ টাকা দিয়েছে 20,000 এবং ফার্নিচার বাবদ দিয়েছে 5,000। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যত কিছু নিয়ে ব্যবসা শুরু করবে সব সময় ওই সকল জিনিসগুলো কি হবে? ডেবিট হবে। আর মালিক পক্ষ যদি দিয়ে থাকে তাহলে ক্যাপিটাল হবে ক্রেডিট। যেমন আমাদের ক্যাশ দিয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট,
আর এখানে ফার্নিচার দিয়েছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। আর কে দিয়েছে? মালিক মিস্টার লিমন দিয়েছে। আর কী বাবদ দিয়েছে? ক্যাপিটাল বাবদ দিয়েছে। আমরা আরও স্ট্যান্ডার্ড ভাষা লিখতে গেলে আমরা বলতে পারি মিস্টার লিমনস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, আর অথবা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট লিখলেও হবে। টাকা হচ্ছে 20,000 ক্যাশ, ফার্নিচার 5,000, টোটাল হচ্ছে 25,000। নেক্সট যে জার্নালটা, সেই জার্নালটাকে আমরা একটু চেষ্টা করি করতে। এখানে আমাদের নাম্বার ফোর হচ্ছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 10,000, ক্যাশ অ্যাট ব্যাংক টাকা 5,000, বিল্ডিং ওয়ার্থ টাকা 15,000 অ্যান্ড স্টক ভ্যালু টাকা 10,000। আশা করি তোমরা আমার আগেই কমপ্লিট করে ফেলেছো। দেখি তোমরা নিজেরা নিজেরা একটু মিলাও। আমি বলেছিলাম যত কিছু নিয়ে ব্যবসা শুরু করবে সব কিছু ডেবিট হবে। তাহলে ক্যাশ নিয়ে শুরু করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংক নিয়ে শুরু করেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। বিল্ডিং নিয়ে শুরু করেছে, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। আর স্টক নিয়ে শুরু করেছে, পার্সেস অথবা স্টক অ্যাকাউন্ট ডেবিট। কে দিয়েছে? মালিক দিয়েছে, সেই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এবং সমস্ত টাকাগুলো যোগ করলে 10,000, 5,000, 15,000, 10,000, টোটাল ডেবিট হচ্ছে 40,000, ক্রেডিটও হবে 40,000। এখন আসি আমরা নাম্বার 5। নাম্বার 5 হলো, একটু বুঝতে চেষ্টা করো তোমরা একটু চেষ্টা করো, আমার আগে বলতে চেষ্টা করো। borrowed ক্যাপিটাল ফ্রম এ ওনার্স ফ্রেন্ড টাকা 30,000। আমার মনে হয় তোমরা বুঝে ফেলেছ। ঋণ নিয়েছে কার থেকে? borrowed ক্যাপিটাল ফ্রম এ ওনার্স ফ্রেন্ড, তার বন্ধুর নিকট থেকে সে নগদ ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছে। এখন আমি একটু আগে বলেছিলাম যদি কোনো প্রোপাইটর, কোনো মালিক তার বন্ধুর থেকে, বাবা থেকে, মায়ের থেকে, আত্মীয় স্বজন থেকে কোনো লোন নিয়ে ওই টাকাটা ব্যবসায় বিনিয়োগ করে, আমাদের কাছে কী আসছে? ক্যাশ আসছে। এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর ক্যাপিটাল আসছে, এই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 30,000 ডেবিট, টাকা 30,000 ক্রেডিট। আমরা আশা করি বুঝে ফেলেছি। নাম্বার 6, এটাও কিন্তু তোমরা পারবে। প্রোপাইটর পার্সোনালি পেইড অফিস রেন্ট। একটু বুঝতে হবে জিনিসটা, একটু বোঝার বিষয় আছে এখানে। প্রোপাইটর মানে মালিক, পার্সোনালি পেইড অফিস রেন্ট টাকা 10,000। কথাটা কি বললো? মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগতভাবে অফিস ভাড়া দিয়েছে 10,000 টাকা। একটু বুঝতে চেষ্টা করো। ধরো কোনো কারণে আমরা ব্যবসা থেকে অফিস ভাড়া দিতে পারছি না, তখন যেহেতু আমরা ম্যানেজার মালিকের সাথে যোগাযোগ করব যে ক্যাশে টাকা নাই, এখন অফিস ভাড়া দিতেই হচ্ছে কালকে, এখন কি করা যায়? তখন মালিক বলল ঠিক আছে, ওই ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাজ এ ক্যাপিটাল হিসেবে দিয়ে দিচ্ছি, আপনি আমার থেকে ওইটা নিয়ে অফিস ভাড়া দিয়ে দেন, বা আমি সরাসরি দিয়ে দিব। আমি যদি আমাকে দিয়ে দিত তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হতো। এখন মালিক কী করলো? সরাসরি অফিস রেন্টটা পরিশোধ করেছে, যেখানে আমাদের ভাউচারটা হবে অফিস রেন্ট হিসাবে। অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। যদি কোনো স্টাফ স্যালারিও পরিশোধ করা হয় তাহলে এখানে কী হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। কেন? ভাউচারটা হবে ওই স্যালারি বাবদ, কারণ যেহেতু মালিক দিয়েছে। আর আমরা যদি দিতাম তাহলে সেটা আমাদের এখান থেকে নর্মাল জার্নাল হতো, সেটা আমরা করবো। নেক্সট আসছে টাকা কত? 10,000। তা আমি বুঝাতে চাচ্ছি, যদি প্রোপাইটর সরাসরি কোনো অফিস রেন্ট, কোনো স্যালারি বা অন্য কোনো খরচ সরাসরি পরিশোধ করা হয়ে থাকে তাহলে সেই হিসাবে দেখাইতে হবে এবং ক্যাপিটাল বাবদ তার মূলধনকে বাড়িয়ে দিতে হবে। নাম্বার 7, পার্সোনাল গুডউইল অফ ওনার টাকা 5,000 ব্রড অ্যাজ এ ক্যাপিটাল। আমরা জানি সুনাম সবসময় সম্পদ হয়। আর এখন মালিক বলতে চাচ্ছে যে যেহেতু আমরা ব্যবসা করবো, আমার কিন্তু ব্যবসায় সুনাম আছে। তা আমরা বললাম যে সুনাম থাকলে ব্যবসাও আপনার, আমরা তো আপনার স্টাফ। এখন সে বললো নো, আমার গুডউইলের টাকাটা এক্সট্রা ধরতে হবে সুনাম হিসাবে। এই ধরনের যদি কোনো কন্ডিশন থাকে তাহলে সেই টাকাটা আমাদের কী বাবদে আসছে? নগদে আসে নাই, গুডউইল বাবদ ধরবো আমরা। যেহেতু বলছে গুডউইল বাবদ, আমাদের ক্যাশ টাকা দেয়নি, বলছে গুডউইল বাবদ ধরেন, তাহলে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে আমরা লিখবো সবসময় গুডউইল বাবদ আসছে, যেহেতু গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এইভাবে যেহেতু গুডউইল বাবদ ধরা হয়েছে, গুডউইল হবে, যেহেতু নগদ টাকা দেয়নি, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট,
ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা কত 5000, এখানে ডেবিট 5000, ক্রেডিটও 5000। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি। বাকি আরও 2-1টি জার্নাল আছে, আমরা সেগুলো শেষ করে নিচ্ছি। নাম্বার 8, স্টার্ট বিজনেস উইথ ব্যাংক ওভারড্রাফট, টাকা 6000। এখন তোমরা হয়তো বলবা যে এটা আবার কী ধরনের ঘটনা। ঘটনাটা একদম সহজ। আমাদেরকে ব্যাংকে বললো, অর্থাৎ ব্যাংক ওভারড্রাফট মানে হলো ব্যাংক জমাতিরিক্ত। এর অর্থ হলো তোমার যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে, তুমি ইচ্ছা করলে ওই ব্যাংক থেকে তুমি অতিরিক্ত টাকা তুলতে পারবা, কিন্তু সেটা লায়াবিলিটি পরিশোধ করতে হবে। তো যেহেতু লায়াবিলিটি পরিশোধ করতে হবে, সেহেতু আমরা যে কাজটা করব, কী বাবদ নিয়েছে আমাদেরকে, স্টার্ট বিজনেস উইথ ব্যাংক ওভারড্রাফট। তাহলে আমাদের ধরে নিব আমরা এই টাকাটা হচ্ছে ক্যাশ হিসেবে আসছে, কিন্তু এই টাকাটা আমাদেরকে লায়াবিলিটি পরিশোধ করতে হবে। যেহেতু আমাদেরকে লায়াবিলিটি পরিশোধ করতে হবে, মালিক আমাদেরকে বললো আপনি ব্যাংক ওভারড্রাফটের টাকাটা পরিশোধ করবেন 6000 টাকা, তাহলে ক্যাশ হিসাবে ধরে নিতে হবে, কেন আমি টাকাটা পরিশোধ করতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট ক্রেডিট। এই ধরনের যদি কোনো লায়াবিলিটি নিয়ে পরিশোধ করা হয়, তাহলে সেখানে লায়াবিলিটি অ্যাকাউন্টটা সবসময় কী হবে, ক্রেডিট হবে। এখন আসি স্টার্ট বিজনেস এ ব্যাংক লোন। যদি কোনো ব্যবসা ব্যাংক লোন নিয়ে শুরু করা হয়, ধরে নিচ্ছি আমরা একটা ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করলাম। তো ব্যাংক লোন নিয়ে যখন ব্যবসা শুরু করব, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই ট্রানজ্যাকশানটা অবশ্যই আমাদেরকে নিজেরা করতে হবে। কিভাবে করব, এখানে আমাদেরকে বলা হয়েছে যে ব্যাংক লোন আমরা কী বাবদ ধরে নিচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ধরে নিচ্ছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক লোন অ্যাকাউন্ট ক্রেডিট। কেননা আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি, এই লোন নেওয়া মানে হলো নগদ টাকা পেয়েছি, আমরা নগদের হিসাব ডেবিট। আর যেহেতু ব্যাংকে টাকাটা পরিশোধ করতে হবে লোন হিসাবে, সেহেতু ব্যাংক লোন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে টাকা কত, 20,000 লোন নিয়েছি, 20,000 ডেবিট আর 20,000 ক্রেডিট। ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি তোমরা এই জাবেদাগুলো খুব সহজে বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও লাইক করবে, কমেন্ট করবে। আর যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা ওখানে কমেন্টসে লিখবে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদেরকে সহযোগিতা করার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।